কংগ্রেসের কাছে যাব, এক মিনিট। কংগ্রেসের মিতা চক্রবর্তী রয়েছেন আমার সঙ্গে। মিতা চক্রবর্তী, মিতা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ, আপনাদের অবস্থান কোন জায়গায়? আমাদের অবস্থান খুব পরিষ্কার। দেখুন, তৃণমূল যে দুর্নীতি করেছে সেটা কিন্তু এখন সুপ্রতিষ্ঠিত, কিন্তু তারপরেও আমরা কি দেখি, বাংলার মানুষ কি দেখে, যে প্রতিবার যখন নির্বাচন আসে তখন পরিযায়ী পাখির মতো ইডি, সিবিআই এ ধরনের সংস্থাগুলো বাংলায় আসে এবং নির্বাচন সম্পন্ন হওয়ার সাথে সাথে তারা কিন্তু 5 বছরের জন্য শীত ঘুমে চলে যান, হাইবারনেশনে চলে যান। আমরা সেটাই আজকে দেখলাম। ইডির যদি আপনি কেসেস দেখেন, 2014 1 এপ্রিল থেকে 2025 30 নভেম্বরের অবধি পিএমএল এর অ্যাক্টের আন্ডারে, প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টের আন্ডারে 6444টি কেস রেজিস্টার্ড হয়েছে ইডির দ্বারা। কিন্তু সেই 6444টি কেসের মধ্যে শুধু 120টি কেসে কনভিকশন করা সম্ভব হয়েছে, অর্থাৎ কনভিকশন রেট 1.5%-এর মতো, 1.89% টু বি প্রিসাইজ। তার মানে কি, ইডিটা শুধুই বিজেপির কাছে একটা রাজনৈতিক হাতিয়ার? যদি বিজেপি সত্যি সত্যি সিরিয়াস হতো তৃণমূল কংগ্রেসের দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার জন্য, তাহলে ইডি সিবিআই এর কনভিকশন রেট এত দুর্বল কেন, এদের কনভিকশন রেট এত কম কেন? এটা আমার প্রথম প্রশ্ন থাকবে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আমরা দেখলাম ইডি এলো, ইডি সংস্থা ওখানে রেড করছে। আইপ্যাক তো তৃণমূল কংগ্রেসের হেড অফিস নয়। সাথে সাথে নজিরবিহীন একটা দৃশ্য দেখতে পেলাম, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী একটা বেসরকারি সংস্থার রেডের সময় তিনি পৌঁছে গেলেন এবং ইডির অফিসাররা মিউট স্পেকটেটর, নীরব দর্শক হয়ে থেকে গেলেন, কারণ তাদের সামনে দিয়ে ল্যাপটপ, হার্ড ডিস্ক, নথি, ফাইলস, হ্যান্ডহেল্ড ডিভাইসেস, টেলিফোন, মোবাইল সবকিছু নিয়ে উনি বেরিয়ে গেলেন এবং ইডি অফিসাররা কোনো প্রতিবাদ করলেন না। পরে শোনা যাচ্ছে যে ইডির অফিসাররা হাইকোর্টে গেছে। কোনো সরকারি কাজে, কোনো সরকারি তদন্তে যদি হস্তক্ষেপ করা হয় তাহলে সেই মানুষটি যে কোনো মানুষ হতে পারে, তাকে কি গ্রেফতার করা যায় না? তাকে কি অ্যাকাউন্টেবল করা যায় না? তাহলে আমরা কি, বাংলার মানুষ যখন এই চূড়ান্ত দুর্ভোগ দেখছে, 2015-16 সাল থেকে চলছে নারদা সারদা স্ক্যাম, যেখানে একের পর এক টিএমসি লিডারকে দেখা গেছে, ভিডিওগ্রাফিক এভিডেন্স আছে, তারা হাত পেতে ঘুষের টাকা নিচ্ছে। তারপরে 10 বছর কেটে গেল, 10 বছর ধরে ইডির ইনভেস্টিগেশন চলছে, সিবিআই ইনভেস্টিগেশন চলছে, এখনো কোনো লজিক্যাল কনক্লুশনে কেন আসতে পারলো না? কেন কনভিকশন হচ্ছে না? একদম মিতা আপনার কাছে আমি আসছি মিতা আপনার কাছে আমি আসছি। আমার সঙ্গে রয়েছেন অবসরপ্রাপ্ত বিচারক পার্থপ্রতিম দাস। পার্থ দাস, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। পার্থদা, এই আজকের যে ঘটনাটা ঘটেছে তারপরে ইডি একটা মেনশন করেছে হাইকোর্টে, পাল্টা আইপ্যাকের পক্ষ থেকেও চুরির অভিযোগ আনা হয়েছে এবং আরো নানা ধরনের অভিযোগ আনা হয়েছে, এফআইআর করা হয়েছে। বিষয়টা আইনিগত দিক থেকে কোন জায়গায় যেতে পারে বা কি হতে পারে বা কি হচ্ছে বলে মনে হয়? সাধারণত যখন কোনো এজেন্সি তদন্ত করছে, আমরা সবাই চাই তদন্তটা শেষ হোক, সেটা কোর্টে ট্রায়ালে আসুক, ট্রায়াল শেষ হোক, নয় অ্যাকুইটাল নয় কনভিকশন, একটা রেজাল্ট হোক। কিন্তু এই সাম্প্রতিক অতীতে আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছু কেন্দ্রীয় এজেন্সি তারা তদন্ত করছে, মাঝপথে কিন্তু তদন্তটা কি হচ্ছে আমরা কেউ জানতে পারছি না। আবার কয়েক বছর বাদে এসে আবার সেই তদন্তটা শুরু হচ্ছে। এখানে এই আলোচনা থেকেই আমি জানতে পারলাম যে 2020 সালের কয়লা চুরির ঘটনা নিয়ে আজকের নাকি রেড। তাহলে স্বভাবতই একটা প্রশ্ন আসবে যে 2020 কয়লা চুরির রেড এই 2026 জানুয়ারি মাসে যখন ভোট একদম আমাদের দরজায়, তখন হঠাৎ আবার তদন্ত দ্রুত গতিতে শুরু কি করে হয়ে গেল? মানে এটা কি ইন্ডিকেট করে? এবং বেশ কিছু বক্তাদের সাথে আমিও সহমত, ইডি রেড নিয়ে আমার বলার কিছু নেই, ইডি করতেই পারে, কিন্তু প্রশ্ন হচ্ছে টাইমিংসটা নিয়ে, যে যখন ভোট এলো তখনই ইডি রেডে খুব তাদের অগ্রগতি দেখাচ্ছে, এটা কিরকম যেন একটু মানে ডিফিকাল্ট টু অ্যাকসেপ্ট। আর এর আগেও দেখেছি সিবিআই মামলায়, সারদা মামলাতেও দেখেছি
কারণ সারদার একটি মামলার জামিনের শুনানিতে আমি সরাসরি যুক্ত ছিলাম। তা আমার তো প্রশ্ন জাগে যে সেই আজ থেকে সেই 10 বছর আগে যে একটি শুনানির আমি অর্ডার দিয়েছি, আজ পর্যন্ত কেন তার সেই মামলাটার বিচার হলো না এবং দোষী সাজা পেল না? একদম পার্থদা, আপনার কাছে আমি আসছি। এবং সেটাও কিন্তু ছিল 2016 সালের বিধানসভা নির্বাচনের আগে। একদম, আমি যারা জানেন না তাদের জন্য জানিয়ে রাখি, পার্থপ্রতিম দাস অবসরপ্রাপ্ত বিচারক এবং তিনি সিবিআই কোর্টের বিচারক। সিবিআই কোর্টের তিনি বিচারক ছিলেন। এই যে এজেন্সির বিভিন্ন মামলা চলছে, তার অনেক গুরুত্বপূর্ণ মামলাগুলির বিচার ওনার কোর্টেই ছিল। এবং ঘটনাচক্রে এটা একটা প্রশ্ন উঠছে টাইমিং নিয়ে। হ্যাঁ, আচ্ছা আমাকে বলতে দাও ভাই, টাইমিং নিয়ে প্রশ্ন উঠছে। আমি আসবো বিকাশদার কাছে। বিকাশ চট্টোপাধ্যায় অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার। বিকাশদা, আইনগত দিক থেকে একটা কথা তো উনি বললেন, পার্থদা বললেন, এই যে পাল্টা অভিযোগ আইপ্যাকের পক্ষ থেকে করা হয়েছে এবং নানা ধরনের, এখন আমি সেকশনগুলো পাইনি কি কি সেকশন দেওয়া হয়েছে, সম্ভবত মহিলা পুলিশ ছিল না, মহিলা তদন্তকারী দল ছিল না এবং সেখানে মহিলারা হয়েছেন, এরকম ধরনের নানা অভিযোগ কানে আসছে, কথা কানে আসছে। তো এটার আইনগত ভিত্তি বা আইনগত দিক থেকে কোন জায়গায় দাঁড়াতে পারে? দেখুন, প্রথমেই যে কথাটা আমি বলবো সেটা হচ্ছে, আমি কোনো রাজনীতির হয়ে কথা বলছি না, আমি আইনের কথাটাই বলবো। সেটা হচ্ছে যে ইডি যে রেডটা করেছে, এটা করতে কিন্তু আইনে কোনো বাধা আছে বলে আমার জানা নেই। ঠিক, 1 নম্বর। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, এই যে জজ সাহেব বললেন যে 16 সালের হয়েছে এখনো পর্যন্ত সেইটা হয়নি, বা 20 সালে হয়েছে এতদিন পরে কেন এইটা হচ্ছে, এই যে জিনিসগুলো আছে, এখানে একটা কথাই আমি বলবো যে এই যে মামলাগুলি হয়েছে, এর কি টাইম বার আছে? কিছু টাইম বার যদি থাকে তাহলে আলাদা কথা, কিন্তু যেহেতু টাইম বার নেই, সেই জন্য তদন্ত ওপেন থাকলে তদন্ত যে কোনো সময় করা যায় এবং যেখানে মনে করবে তদন্তকারী অফিসাররা, সেইখানে তারা কিন্তু রেড করতে পারে, তার জন্য কোনো কিছুর বাধা আসার কথা নয়। কিন্তু যদি কেউ বাধা দেয়, সেটাকে দ্যাট উইল বি কাউন্টেড অ্যাজ যে সরকারি কর্তব্যকর্মে কাউকে বাধা দান করা হলো, তার জন্য আইনের প্রভিশন আছে তার বিরুদ্ধে কী করা যায়। এখন এইখানটায় যে মানে এটা যেহেতু একটা পলিটিক্যাল ব্যাপার আছে, সেখানে অনেকে অনেক রকম কথা বলছে, কেন ইলেকশনের আগে, কেন ইলেকশনের পরে, কেন ইলেকশনের মধ্যে না, কেন ইলেকশনের পরে না, এরকম অনেক কথা বলছে। কিন্তু আমি যেটা বুঝি, আইনের কথা যেটা বুঝি যতটুকু বুঝি, তার মধ্যে হচ্ছে যে এইখানে রেড, ইডি, সিবিআই, কলকাতা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ যারা তদন্ত করছেন, তারা যে কোনো সময় যে কোনো জায়গায় তাদের রেড করার অধিকার আছে। একদম। বিশ্বজিৎ, আইনের কথা তো উনি বললেন, কিন্তু পারসেপশন তো, পলিটিক্সে পারসেপশন তো শেষ কথা বলে। পারসেপশনের জায়গা থেকে মানুষের একটা প্রশ্ন উঠছে, যেটা অনেকেই বলছেন যে টাইমিংটা হলো কেন। দ্বিতীয় বিষয় হচ্ছে যে এটা রাজনৈতিক লড়াই, এটা সবাই জানে, তো লুকোচাপা করে লাভ নেই। এই রাজনৈতিক লড়াইয়ে কার লাভ হলো, কার ক্ষতি হলো? দুটো কথা বলবো। এক হচ্ছে পারসেপশনের কথা, আমি যেটা শুনছিলাম পাশে দাদা বলছিলেন, যে দেখুন, যে আমরা জানি যে গণতন্ত্রে বসন্ত হচ্ছে নির্বাচন, আর সেই বসন্তের সময় যদি ফুল ফোটে, এই যে মামলাগুলো চলছে, যাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে, সবই যদি ঠিক ওই নির্বাচনের আগে আসে, তাহলে তো একটা কন্টিনিউয়াস পারসেপশন তৈরি হবে। আইনের কথা বলছি না যে বন্ধ হয়ে গেছে কিনা, কবে উঠবে সেটা কিনা, কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রেই পুরো বাকি সময়টা চুপ থেকে ঠিক নির্বাচনের আগেই কেন এটা উঠছে, এটা সাধারণ মানুষ তাদের কাছে, তারাও এটা জেনে গেছে। আপনি যে কোনো কাউকে জিজ্ঞাসা করুন যে ইডি সিবিআই এসছে, এরকম হচ্ছে, ও তার মানে নির্বাচন কাছে এসে গেছে, এই পারসেপশনটা তৈরি হলো এক। আর দ্বিতীয় হচ্ছে, এই মুহূর্তে আজকে দেখবেন যে সারা রাজ্যে তৃণমূল কংগ্রেস, তাদের মধ্যে যে মন কষাকষি ছিল কোথাও কোথাও, সেই মন কষাকষিটা একেবারে ধুয়ে মুছে দিল এই ইডি। কারণ সবাই এক, আজকে দেখেছেন প্রতিবাদ, কালকেও প্রতিবাদ হবে। এবং ইডির এটা কেন করছেন, এই যে আইনের কথা বলছেন, কনস্টিটিউশনের কথা বলছেন, কনস্টিটিউশনের উপরে উঠে মমতা বন্দ্যোপাধ্যায় এটা যখন করছেন, তার শক্তি হচ্ছে জনগণের সমর্থন। আপনার মনে থাকবে, আমি একটু আগে বলেছি, নীলাদ্রিদা আবার রেফারেন্স টানলেন, যে 2019-এর 3রা ফেব্রুয়ারি রাজীব কুমারের বাড়িতে যে ঘটনা ঘটলো, তার আউটকাম কি?
সুপ্রিম কোর্ট কি বলল? সেই মামলা কি এখনো জীবিত আছে? উনি বললেন যে আসন সংখ্যা কমলো, কিন্তু উনি তার পরেরটা বললেন না যে 2021-এ 2024-এ মমতা বন্দ্যোপাধ্যায় এটা প্রমাণ করেছিলেন যে তিনি যেটা করেছেন ঠিক করেছেন, কারণ কোনো ধরনের আইনের দিক থেকে তাকে প্রতিহত করা যায়নি এবং সুপ্রিম কোর্ট তার মান্যতা দিয়েছে, যে কারণে পরবর্তীকালে আবার আসন সংখ্যা বেড়েছে। না, তাৎক্ষণিক একটা ইম্প্যাক্ট হয়েছিল, আমি সেই কথাটাই বলেছি। মানে 2019-এর ঘটনার ঠিক পরে এখন তো সামনে নির্বাচন, এই নির্বাচনে একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়লেও পড়তে পারে, একটা ধারণা তৈরি হতে পারে যে করাপশন, আশা না বাস্তবটা বলছি, 19-এর বাস্তব, ভোটের রেজাল্ট যেদিন বেরোবে দেখা হবে, 24 থেকে 22টাও তো বাস্তব। আসবেন আরে সেদিন। বাবা, আমি তো আসবো। আবার আগের বারের মতো পালিয়ে গেল। 24 থেকে 22-এর রেজাল্ট আপনি 24 সালে দেখেছেন। পালিয়ে গেছিল সব, আসছি, মনে আছে আসছি, আমার। আসছি। 21 সালেও তাই। আসছি, আসছি, দিল্লি আসছি, নেতারা আমি থাকবো, আমি থাকবো, আসছি, ফ্লাইট ধরে পালানো যায়। আসছি, বাংলা ছেড়ে। আসছি বুয়াদা। ইডির দাবি তারা কোনো রাজনৈতিক ঠিকানাকে নিশানা করেনি, কোনো পার্টি অফিস সার্চ করেনি, ভোটের সঙ্গে এই তল্লাশি অভিযানের কোনো সম্পর্ক নেই, স্টেটমেন্ট আছে। আর্থিক প্রতারণার মামলা তদন্ত করছে তারা। আপনারা বেআইনিভাবে সেখানে ঢুকেছেন এবং বাধা দিয়েছেন। কোন চোর কি বলবে যে আমি চুরি করছি? আমার প্রথম প্রশ্ন আপনার কাছে, এক মিনিট দাও। কি বলছেন শঙ্কু দাঁড়াও, হ্যাঁ, বলে ইডি- দিচ্ছি। ইডি চুরি অভিযোগ আছে। ইডি চোর, হ্যাঁ বলছি চোর। আরে কি দখল? তৃণমূলের আরে তথ্য চুরি করছে। how desperate? আরে তৃণমূলের আপনি তথ্য চুরি ভারতের করছে। সমস্ত আরে এজেন্সিকে বিজেপি বিরুদ্ধে বলে ইডিকে চোর বলে জিততে পারবো না, মুখে লজ্জা শরম আছে? মানুষের রায় জিততে একটু পারবো না, লজ্জা শরম আছে? শুধুমাত্র Perception তো এটাই আরে শঙ্কু বলতে দেবো, শঙ্কু বলতে দেবো। সিবিআই চাই, শুধুমাত্র গণেশ কুমার চাই। ধর্মস্থ। আসন চোরের পুলিশ নাম, দিয়ে রাজ্য চালান। আসন চুরি হচ্ছে, পুলিশ দিয়ে 21 চুরি করেছেন। আসন আবার বড় বড় কথা। দাঁড়ান, দাঁড়ান। 21 নির্বাচনে জিতেছেন। হ্যাঁ, শঙ্কু, শঙ্কু দা, শুনুন, শঙ্কু। আর ভিডিও শঙ্কু, শঙ্কু, কি বলছেন? অফিসার বসিয়ে চুরি করেছেন। শঙ্কু। চুরি করেছেন। আপনার অমিত না শাহ চুরি করলে দিল্লি ভোটে থেকে পালিয়ে জিততেন না। গেছিলেন। এই তো আপনার 1 কোটি অমিত ভোট, শাহ বেআইনি ভোট। জেলখাটা সেই আসামি। ভোটে জিতেছিলেন। শঙ্কু, শঙ্কু, অমিত শঙ্কু, শাহ, শঙ্কু। আপনার এটা আমার শুনো, শুনো, আরে শোনো। অমিত শোনো। শাহ জেলখাটা এদিকে আসামি। বলছেন এই শঙ্কু, ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জেলখাটা হ্যাঁ, বলুন, বলুন, যেটা বলছেন। 13 বছর জেল খেটেছে। আরে বিষয় বললেন। শুনে নিন, বলুন। বলে দিচ্ছি তো। বললেন। দেখে নিন। না, personal attack করবেন। না, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। Personal level এ রাখবো। কোনো পার্সোনাল এই শঙ্কু। এটা কোনো পার্সোনাল ওনাকে নয়। থামান। আরে ভাই, যে একটাই জেলে ছিল লাইন বলবো মুখস্থ না। করে এসছে। বলবো না। ঠিক আছে, ঠিক আছে, শঙ্কু, ঠিক আছে। অমিত শাহ, অমিত শাহ, বলবো না। অমিত শাহ। শঙ্কু, বলুন, বলুন, বলুন। আচ্ছা বেশ, শুভেন্দু সারাদিন অধিকারী ভগবানের হাত বাড়িয়ে টাকা হ্যাঁ, নিয়েছেন। শুভেন্দু অধিকারীর নাম নিন। ছবি দেখেছেন? শুভেন্দু অধিকারী, শুভেন্দু অধিকারী। হ্যাঁ, তাহলে আপনার দলে ষড়যন্ত্র করেছিলেন যিনি। সুমন্ত বিজেপি চোর। কাগজে কাগজে বলে ঠাকুর প্রসাদ দিয়ে দিয়েছে। আরে শঙ্কু, ঠাকুর প্রসাদ। তার কারণ হচ্ছে আমাকে থামিয়ে দিচ্ছেন, আমি ছোট বলে ওনাকে থামান। উনি ছোট বলে, না, ছোট না, উনি ছোট না হয়, যথেষ্ট বলছেন বড়। ইডি চোর। হ্যাঁ, আচ্ছা, ইডি, শুনুন না। তারা ইডির বিরুদ্ধে সরাসরি চুরি অভিযোগ এনেছে উনি বলবেন চোর। আর হ্যাঁ। বলছি তো চোর। তারপরে এরপর বলবেন বলছি তো চোর। বিএসএফ কে বলবেন খুনি। হ্যাঁ, দাঁড়াও। 100%। আরে আপনারা কি আরে তাই তো। দেশের সংস্থা না তার কারণ পাকিস্তানের হচ্ছে সংস্থা? বর্ডারে দাঁড়িয়ে আমি তো টাকা অবাক নিয়ে হয়ে যাই। মানুষ ঢোকায়। মাঝে মধ্যে অবাক হয়ে যাই। ভাব অমিত শাহ অব্দি পৌঁছে। আপনারা আদৌ দেশের নইলে বিরোধী এত- থেকে কোথায় যাবেন? নইলে ঘুষপেটিয়ে বিএসএফ কে থেকে বলবেন খুনি, ইডি কে বলবেন খুনি নয়, চোর, চোর। সিআইএসএফ কে বলবেন চোর। খুনি। BSF মামলা করেছেন তো। সেনাবাহিনী কে বলবেন গরু- অপরাধী। ঠিক আছে, ঠিক আছে। লজ্জা হ্যাঁ, শরম নেই। ঠিক আছে, শঙ্কু, ঠিক আছে। একটু লজ্জা শঙ্কু বলতে দেবো, শঙ্কু বলতে দেবো। হ্যাঁ, বলতে দেবো। শূন্য হয়ে হ্যাঁ, গেছে। বলছি। আমি চুপ করে গেছি। হ্যাঁ, হ্যাঁ, বলুন। কোথায় শূন্য? শূন্য আমরা তো হচ্ছে 93। বাংলায়। ওরে কোথায় থেকে এবারে জিতবো। কোথায়? ও আমরা 3 থেকে ও, শুরু আচ্ছা। করে ও বলছে আবার 77 হয়ে, হেরে 93 হয়ে, এবারে জিতবো। এই বলেছে 21 রান 93 উঠে নিলে আমরা ক্ষমতায় আসতাম। এই শঙ্কু, আস্তে, আমি তো থেমে আস্তে, গেছি, হ্যাঁ, এরকম চুপ হ্যাঁ, করছে না। হয়েছে তো? হ্যাঁ। এবার আমি বলি, হ্যাঁ, বলুন। সুযোগ দিলেন তো? হ্যাঁ, ভুলভাল বলবেন না। অমিত শাহ চোর, হ্যাঁ, ঠিক আছে। জেলখাটা আসামি। No, 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 এই শুভেন্দু, এইসব দাঁড়ান, করলে দাঁড়ান। আমি বলবো কেউ শুভেন্দু- সাধু পুরুষ নয়। শুনুন, শুভেন্দু আজকে লালার অধিকারী কানেকশন বেরিয়েছে বলে আপনাদের কাগজে জ্বালা মুড়িয়ে হয়েছে। টাকা নেন। লালার এবার ডকুমেন্টেশন নিয়ে শুনুন। পালিয়ে গেছেন। এবার শুনুন। ইনভেস্টিগেশনে আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ, ফাইলে হ্যাঁ। বলুন, বলুন, ডকুমেন্টেশন নিয়ে বলুন, পালিয়ে বলুন। গেছেন। হ্যাঁ, বলুন। ইডি চুরি করেছে, তার কারণ তৃণমূলের তথ্য চুরি করছে, নির্বাচনী যেটা আরে তথ্য কয়লা চুরি করতে পুরোটা কেন? রণকৌশল, আপনাদের তথ্য তার কয়লা চোরের ডকুমেন্ট কাছে কি চুরি করছিল? করছে। অমিত কয়লা শাহকে- চোরের বাড়িতে পার্টির ডকুমেন্ট কি করছিল? অমিত শাহকে পৌঁছে দেওয়া। আরে যার কেন অমিত কয়লা শাহ চুরি জানেন? অভিযোগ। অমিত শাহ দেখে গেছেন জমির কি অবস্থা, সমস্যা? এদেরকে দরজা বন্ধ করে গালাগালি দিয়েছেন। আপনি বিজেপি যে করছেন কোটি- নাকি? যে কোটি কোটি টাকা জয় করবেন দিয়েছি নাকি বিজেপিতে? অর্গানাইজেশন তৃণমূলে জায়গা হচ্ছে না, টিকিট দেবে না বলেছে। জ্ঞানেশ বিজেপি কুমার করতে চান? করছে,
তাই ইডিকে Serious দিয়ে দেওয়া communication হচ্ছে। নেই। এবং একই আবার কথা। বলছি বিশ্ববাবু, সব শেষ ছেড়ে দিয়ে কথা, আমি আমার রোজগার ডাইনি বারণ যেটা আছে। আমি তুলেছিলাম, এক বিশ্ব আমাকে মিনিট, বলতে এক বারণ মিনিট, আছে। এক মিনিট, হ্যাঁ। যেটা আমি আমার বলতে প্রথমেই বারণ আছে বিশ্ব। যেটা আমি প্রথমেই বলেছিলাম, টাইমিংটা নিয়ে নজর রাখুন। কিসের টাইম ঠিক নির্বাচন তখন থেকে 1.5 মাস টাইমিং বাকি। আছে নাকি নির্বাচন বেরিয়ে যাচ্ছে বাকি। নাকি এই সময় জেলায় জেলায় ভারতীয় এই জন্য জনতা পার্টির বলছি। কর্মীরা বলছি যখন তো। অ্যারেস্ট করছেন দেখো চয়নদা, ভাই, আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আপনার পুলিশ যখন চয়নদা, arrest করছে, অমিত ভারতীয় শাহ, জনতা